নওশাদ আকরাম, সন্দীপ লাইভ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অবস্থান করছি আজকে সারিকাইতে। আমাদের সাথে একজন অতিথি আছেন, আমরা আজকে তার সাথে কথা বলবো। যিনি রাজনৈতিক যদি পদবি বলি, তিনি হচ্ছেন স্বেচ্ছাসেবক দল সন্দ্বীপ উপজেলা শাখার সম্মানিত সদস্য সচিব। এবং এই সারিকাইতেই যার বেড়ে ওঠা, সারিকাইতে যার জন্ম, ছাত্র রাজনীতি থেকে শুরু করে তিনি এখন যুব রাজনীতিতে অবস্থান করছেন। এবং আগামী যে সারিকাইত যে নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, সেখানে তিনি সারিকাইতের মানুষকে সেবা করার জন্য তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার সে প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা আজকে ওনার থেকে জানতে চাইব আসলে কেন উনি মানুষের সেবা করার চিন্তা করছেন, কেন তিনি সারিকাইত নিয়ে ভাবছেন এবং সারিকাইত নিয়ে ওনার পরিকল্পনা কি কি। ভাইয়া, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সন্দীপ লাইভের পক্ষ থেকে। আমরা একটু আপনার থেকে আপনার প্রথমে রাজনৈতিক ক্যারিয়ারটা একটু জানতে চাচ্ছি, আপনি কিভাবে শুরু করেছেন? ধন্যবাদ নওশাদ আকরামকে। আমার আসলে রাজনীতিটা শুরু হয় ছাত্রদল থেকে। আমি যখন স্কুলে লেখাপড়া করতাম তখন দেখতাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্পর্কে বিভিন্ন মঞ্চে আমাদের সিনিয়র ভাই যারা আছেন তাদের বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়ে আসলে এই ছাত্রদলে আসা। ছাত্রদলের রাজনীতি করার পরে আমি সর্বপ্রথম 1998 সনে এই সারিকাইত ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সর্বপ্রথম সভাপতি নির্বাচিত হই। তখন সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের দায়িত্বে ছিলেন সভাপতি আলমগীর হোসেন ঠাকুর, সেক্রেটারি ছিলেন জাহিদ কামাল। ওনাদের স্বাক্ষরিত কমিটিতে আমি সর্বপ্রথম এই ছাত্রদলের সাংগঠনিক এবং একজন প্রকাশিত ছাত্রদল হিসেবে সার্টিফিকেট অর্জন করি। এই যে ছাত্র দলের রাজনীতি করেন, আমি যতটুকু জানি আপনারা তারেক রহমানের যে তৃণমূল কর্মসূচি ছিল সেখানে আপনারা ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করেছিলেন, সেই স্মৃতিটুকু একটু জানতে চাচ্ছি। সেটা ছিল ইউনিয়ন প্রতিনিধি সভা, যেটা চট্টগ্রাম বিভাগীয় ইউনিয়ন প্রতিনিধি সভা ছিল। অনুষ্ঠিত হয়েছিল, স্থানটা ছিল কক্সবাজার। আমি সেখানে গিয়েছিলাম। প্রতি ইউনিয়ন থেকে 2 জন আমাদেরকে কার্ড দেওয়া হয়েছিল। আমি একজন ডেলিগেটেড ছিলাম। আসলে এগুলা তো ভাষায় ব্যক্ত করার মতো না। সারিকাইতে আপনার জন্ম, সারিকাইতে আপনার বেড়ে ওঠা। এই সারিকাইতটা সন্দ্বীপের যে কয়টা ইউনিয়ন আছে আমরা সবার মুখেই শুনি সারিকাইতটা অবহেলিত ইউনিয়ন। এই সারিকাইত নিয়ে আসলে আপনার ঠিক কি কি পরিকল্পনা আছে আমাদেরকে যদি একটু শেয়ার করেন। আসলে আমি আজকে যেহেতু আমাকে নিয়ে এখানে কথা হচ্ছে, আমি আমাকে উপস্থাপন করব, এটাই স্বাভাবিক। সেই হিসেবে আমি যেহেতু দীর্ঘদিন একটা রাজনৈতিক দলের সাথে জড়িত আছি, রাজনীতিটা আমি মনে করি মানুষের কল্যাণের জন্য। সেই হিসেবে এই দীর্ঘ সময় পার হওয়ার পর আমি নিজেও চাই রাজনীতির সাথে সাথে আমি রাজনীতি করে নিজেকে একভাবে উপস্থাপন করেছি মানুষের কাছে। এখন রাজনীতির সাথে সাথে যদি আমি অন্যভাবে উপস্থাপন করতে পারি এবং অন্যভাবে মানুষকে সেবা দান করতে পারি, আমি আমার ইউনিয়নকে যদি সুন্দর এবং সুশৃঙ্খল মাদক মুক্ত করতে পারি, সন্ত্রাস মুক্ত করতে পারি এবং এই আমার অঞ্চলকে একটি সুন্দর সুশৃঙ্খল অঞ্চল হিসেবে পরিণত করতে পারি, সেটা আমার জন্য আমি মনে করি ভালো। সেই হিসেবে আমার এই চিন্তা ভাবনা। আর সারিকাইতের একটা বিস্তীর্ণ অঞ্চল কিন্তু জেলে পাড়া, আপনি জানেন জেলেদের অবস্থান। জেলেরা আমরা সবসময় দেখে এসেছি তারা বিভিন্নভাবে নির্যাতিত, তারা তাদের অধিকার, প্রাপ্য যে অধিকার সেটা অনেক সময় পায় না। তো জেলেদেরকে নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে হিন্দু এবং মুসলিম আমরা যদিও বিপরীত ধর্মের লোক, কিন্তু আমাদের বসবাস একই এলাকায়। সনাতন ধর্মের যারা রয়েছেন, বিশেষ করে জলদাস হিন্দু আর এমনি দাস যারা রয়েছে, তাদের সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে এবং আমরা তাদেরকে আমি তাদেরকে আমার অংশীদারও মনে করি। সেই হিসেবে তাদের উপর আমার একটা পরিকল্পনাও আছে। তারা যাতে তাদের অধিকারগুলো, রাষ্ট্রীয়ভাবে কিছু অধিকার রয়েছে যেহেতু তারা এই দেশেই বসবাস করেন, আমাদের সাথে একসাথেই বসবাস করেন,
তাদের কিছু অধিকার রয়েছে, এই ওই অধিকারগুলো পূর্ণ প্রতিষ্ঠিত হওয়ার জন্য যা করণীয় দরকার আমি সব করতে প্রস্তুত, আল্লাহর রহমতে। আরেকটা বিষয় হচ্ছে মাদকের কথা যদি আমরা বলি, বর্তমান সমাজের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে মাদকের যে ভয়াবহ অবস্থান, সারিকাই তো কোনো অংশে এর থেকে বাইরে নয়। তো এই মাদক নিয়ে আসলে কোনো পরিকল্পনা আছে কিনা, যেহেতু সারা বাংলাদেশ সারা সন্দ্বীপে এই মুহূর্তে মাদকের বিরুদ্ধে আওয়াজ উঠছে, আপনার কোনো নির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে আমরা তো সবাই বলি মাদকের বিরুদ্ধে কথা, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা কেউ মাদকের বিরুদ্ধে উদ্যোগ নিলে সমাজে আরো অনেক সচেতন ব্যক্তি রয়েছেন, তারাও আমাদেরকে সহযোগিতা করার আমি প্রয়োজন মনে করি। আমি একা প্রতিবাদ করলাম, আপনি বা অন্য যারা আছে তারা প্রতিবাদ করলো না, এভাবে মাদক নির্মূল হবে না। আমি মনে করি আমি আগামী যে নির্বাচন, এই নির্বাচনে যদি আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়, আমি চেষ্টা করব অন্তত সারিকে থেকে মাদক নির্মূল করার জন্য। তবে সেখানে যারা আমাকে দায়িত্ব দিবেন তারা আমাকে এই মাদক নির্মূল করার জন্য সহযোগিতাও করবেন, এটাও সাথে সাথে আমি প্রত্যাশা করি। আরেকটা বিষয়, সারিকাইতের যে এরিয়াটা, সেখানে খেলাধুলার যে ব্যাপারটা, বর্তমান যুব সমাজ যেভাবে মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে, তাদেরকে মাদক থেকে ফেরত আনার জন্য কিছু উদ্যোগ প্রয়োজন, তার মধ্যে ক্রীড়াঙ্গনটা অন্যতম। এই ক্রীড়াঙ্গন নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে আমি তো ছোটবেলা থেকে ক্রীড়ার সাথে সম্পৃক্ত আছি এবং বিভিন্ন জায়গাতে যেসব খেলাধুলাগুলো হয় সেখানে আমি আমার সাধ্য মোতাবেক চেষ্টা করি সহযোগিতা করার জন্য। এটা মানে অগ্রিম নাই বা বললাম আর কি, চিন্তা ভাবনা আছে এবং চেষ্টা করব সারিকেতকে একটি ক্রিয়ামুখী ইউনিয়ন হিসাবে উপহার দেওয়ার জন্য। একটা বিষয় আপনাকে একটু আমরা যদি বলি, ভিজিএফ কার্ড বা গরিব দুস্থদের যে কার্ডগুলো আছে, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, এইসব আমরা অনেক সময় দেখি এই ব্যাপারগুলোতে একটা পার্সিয়ালিটি হয়, যারা প্রাপ্য অনেক সময় তারা বঞ্চিত হয়। স্বজন প্রীতির কারণে অনেক সময় দেখা যায় যারা প্রাপ্য না তারা পেয়ে যায়। তো আপনি যদি সারিকেদের চেয়ারম্যান নির্বাচিত হন, যেহেতু আপনি নির্বাচন করবেন, তাহলে এই ব্যাপারটা নিয়ে আপনার স্পেসিফিক কোনো প্ল্যান আছে কিনা? এই বিষয়টা নিয়ে প্ল্যান হচ্ছে, আসলে আমরা তো নির্বাচন করি, নির্বাচন করব বা নির্বাচিত হব, অনেকেই প্রার্থী আছে। যেহেতু এটা তো স্থানীয় নির্বাচন, আপনার প্রার্থী হওয়ার বিষয়ে কারো কোনো বাধা বিপত্তি নেই। সেখানে আপনি যেসব কথা বললেন, যে কার্ডগুলোর সম্পর্কে বললেন, এগুলো আমি মনে করি যারা প্রকৃত পাওনাদার তারাই পাওয়া উচিত, এবং এই পাওয়ার ক্ষেত্রে অন্তত আমার কোনো স্বজনপ্রীতি থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, সারিকাইতে যে রাস্তাঘাটগুলো আছে সবচেয়ে বেহাল অবস্থা আমরা দেখি। সারিকাইতে এখনো অনেক জায়গায় আছে যেখানে কাঁচা রোড আছে, যেখানে পাকাগুলো আছে সেগুলোও খুব বেহাল দশা আমরা অনেক জায়গায় দেখি। এই রাস্তাঘাট, এই কাঁচা রাস্তা পাকাকরণ বা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য আপনার পরিকল্পনাটা একটু যদি শেয়ার করেন। উন্নয়নের বিষয়ে পরিকল্পনা হচ্ছে, আমার ব্যক্তিগত কোনো পরিকল্পনা নেই। আমার নিজের জন্য অনেক কিছু করব, এই করব সেই করব, যেহেতু আমার এই জাতীয় কোনো পরিকল্পনা নেই, আমি চেষ্টা করব সারিক্ষেত্রের যে সকল রাস্তাঘাটগুলা ভাঙ্গা অবস্থায় আছে, অবহেলিত আছে, ওই রাস্তাঘাটগুলা 100% চেষ্টা করব, এবং যেখানে যাওয়ার প্রয়োজন আমাদের যে সকল অফিস আদালতে গিয়ে এই রাস্তাঘাটগুলো সংস্কার করা যায়, আমি চেষ্টা করব আমার সাধ্য মোতাবেক এই কাজগুলো সম্পূর্ণ করার জন্য। শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি একটু কথা বলি, সারিকাইত শিক্ষাক্ষেত্রেও কিন্তু অনেকটা অবহেলিত, আপনি জানেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলা, সারিকাইতে বেশ কয়েকটি উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে, তাদের শিক্ষার মান উন্নয়ন করা এবং প্রাইমারি স্কুলগুলোর শিক্ষার মান উন্নয়ন করা, এগুলো নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? এগুলো নিয়ে পরিকল্পনা বলতে, আসলে তো প্রতিটি স্কুল একটা নির্দিষ্ট সিস্টেমে পরিচালিত হয়। আমি নির্বাচিত হলে আমিও দেখব বর্তমানে যে অবস্থায় আছে এই অবস্থা থেকে কোন খাতে কোনটাকে প্রয়োজন মানে এটা পরিবর্তন করা, যদি পরিবর্তন করার প্রয়োজন হয় আমি সেখানে একটা ভালো উদ্যোগ গ্রহণ করবো ইনশাল্লাহ। একটা জিনিস জানতে চাচ্ছি, আমরা যতটুকু শুনেছি জাতীয়তাবাদী দলের বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে হয়তোবা একক প্রার্থী তারা কেন্দ্র থেকে সিলেকশন করতে পারে।
সেক্ষেত্রে আপনি আপনাকে যদি প্রার্থী দেয় অথবা না দেয়, এটা নিয়ে আসলে আপনার পরিকল্পনা কি? আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটা বৃহৎ একটি সংগঠন। যেহেতু বৃহৎ সংগঠন, আমাদের অনেক যোগ্যতা সম্পন্ন লোক থাকতেই পারে, আছে। সেক্ষেত্রে আমাকে এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আমার দল কি সিদ্ধান্ত নেয় সে পর্যন্ত অপেক্ষা করা উচিত। কারণ আমি যেহেতু দলের একজন কর্মী, আমাকে দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার তো সুযোগ নেই। আমাকে দলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। কোনো কারণে আমরা ধরে নিলাম দল থেকে আপনাকে প্রার্থিতা দেয়নি, সেই ক্ষেত্রে কি যে- যে প্রত্যাশাগুলো আপনি ব্যক্ত করেছেন সেই সেবাগুলো কি আসলে জারি থাকবে কিনা? হ্যাঁ, থাকবে। এটা তো, এই দিন তো আর শেষ দিন নয়। আমাদের তো সামনে আরো দিন রয়েছে। দল আমাকে উপযুক্ত মনে করলে আমাকে প্রার্থিতা দিবেন। আমাকে উপযুক্ত মনে না করলে, যদি অন্য কাউকে উপযুক্ত মনে করে, তাকে দিয়ে এ, নির্বাচন করাবেন। সেখানে আমাদের কোনো বাধা বিপত্তি নেই। কিন্তু আমরা চেষ্টা করব, আমি যেহেতু সারিকেতেরই ছেলে, আমি আমার কাছে যদি কোনো সুযোগ থাকে, কোনো সুযোগ আসে, আমি এই পদক্ষেপগুলো বাস্তবায়ন করার জন্য আমার কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ। সর্বশেষ সারিকেট ইউনিয়নে যেহেতু আপনার জন্ম, সারিকেট থেকে আপনি প্রতিনিধিত্ব করবেন এই প্রত্যাশা করছেন, তো সারিকেতের বাসীর জন্য আপনার বক্তব্য কি? সারিকেতবাসীর জন্য বক্তব্য হচ্ছে, আমি এই সারিকেতের সন্তান। সেই হিসাবে সারিকেতবাসী যদি আমাকে একটা গুরু দায়িত্ব দেয়, আমি এই সারিকেতবাসীর একজন সেবক হব ইনশাল্লাহ। সারিকেতবাসী থেকে কোনো কিছু নেওয়ার মানসিকতা আমার নেই এবং থাকবেও না। আমি চেষ্টা করব, আমি আমার দায়িত্ব 100% সততার মধ্যে আমি আমার নিজেকে পরিচালিত করার জন্য যত রকমের পদক্ষেপ গ্রহণ করার দরকার, আমি সকল পদক্ষেপ গ্রহণ করব ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি জনাব শাহাদাত হোসেন, স্বেচ্ছাসেবক দলের সন্দ্বীপ উপজেলার যিনি সদস্য সচিব এবং যার বর্ণাঢ্য একটি রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। ছাত্র দলের রাজনীতি থেকে যিনি আজকে এই পর্যন্ত এসেছেন, একটি অঙ্গ সংগঠনের সন্দীপকে তিনি লিড দিচ্ছেন। উনি যে পরিকল্পনাগুলো আমাদের কাছে তৈরি করেছেন, আমরা চাইবো সেই পরিকল্পনাগুলো উনি যথাযথভাবে কাজে লাগাক। সারিকেতবাসী যেন তাদের যে অবহেলিত সারিকেত, সেটি যেন আর অবহেলিত কেউ বলার সুযোগ না থাকে। আমরা চাই যারা শিক্ষিত মানুষগুলো, যারা রাজনীতির সাথে পরিপক্ক, তারা এই দায়িত্বগুলো নিক এবং আমরা তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সন্দীপ লাইভের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমরা আশা করব আপনি যে আশাগুলো ব্যক্ত করেছেন, উপরওয়ালা আপনার সেই ইচ্ছেগুলো পূরণ করবে এবং আমরা আপনার পরবর্তীতে আপনার আরও কর্মকাণ্ড নিয়ে সবার সামনে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ ছোট ভাই, তোমাকে অশেষ ধন্যবাদ আমাকে আজকের এই সময়, এখানে সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।